শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের আজকের তারকা কথনের এই আয়োজনে গান, গল্প, অভিনয় এবং সেই সাথে সাথে প্রতিদিনের জীবন এগুলো নিয়ে গল্পটা হবে। আর যেহেতু সামনে ঈদুল আজহা এবং তাই নিয়েও নানান রকমের প্রস্তুতি থাকে, টেলিভিশনে হোক, ইউটিউব কেন্দ্রিক হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন একটা প্রেজেন্টেশনের জায়গা কিন্তু শিল্পীদের ভেতরে থাকে। তো তাই নিয়ে আজকের আলাপ এবং গল্প। আমরা পরিচয়ের আনুষ্ঠানিকতা প্রথমেই সারবো। আমাদের সঙ্গে রয়েছেন, বলছিলাম যে কর্পোরেট জীবন এবং অভিনয় জীবন সব একসাথে মিলেমিশে একাকার যার জীবনের সাথে তিনি রয়েছেন আজম খান আমাদের সাথে। আমন্ত্রণ, কেমন আছেন? জি, ভালো আছি। আমাদের সঙ্গে আরো রয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানার আপ এবং সেই সাথে অভিনেত্রী সঞ্চিতা। আমন্ত্রণ সঞ্চিতা, কেমন আছেন? অনেক ভালো আছি। খুব ভালো লাগছে, দারুণ লাগছে আপনাকে দেখতে। দর্শক, এর সাথে কিন্তু আমাদের আরো একজন বন্ধু রয়েছেন, আমাদের গানের বন্ধু, আমাদের চ্যানেল আই সেরা কণ্ঠ, এটা বলতেই হয়। এবং সেই সাথে সাথে এখন যারা খুব দারুণ গান করছেন, সকলের মন জয় করছেন, তাদের মধ্যে একজন ম্যাকাপেল। কেমন আছেন? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরও খুব ভালো লাগছে যে এই আমের সময় আপেল আমাদের স্টুডিওতে। কেমন চলছে সময়? গিটার হাতে যেহেতু আজকে, তো গান একটু শুনবো, তারপর গল্প আড্ডা সব তো রয়েছে। আমি শুরুটা আজম খানের সাথে শুরু করতে চাই। কেমন যাচ্ছে সময়টা? সময়টা ভালো যাচ্ছে, যদিও আমরা এখনো করোনা থেকে পুরোপুরি রেহাই পাইনি। আমরা সবাই অনেক সাবধানে থাকার চেষ্টা করছি। ঈদের কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসলে দুটো ঈদের মধ্যে তো খুব অল্প সময় গ্যাপ থাকে। তো আমরা যেটা করছি, গত ঈদের কিছু কাজ ছিল যে কাজগুলো শেষ হয়নি, মানে সেগুলো হয়তো এই ঈদে যাবে। আর এরপরে আমরা মে মাসের মানে ঈদ হওয়ার 7 দিন পর থেকেই আবার কাজ শুরু হয়েছে। তো সেই হিসেবে কাজ করছি, ঢাকাতে করছি, ঢাকার বাইরে যাওয়ার কথা আছে। আর আগামী কয়েকদিনের মধ্যে একটা সিনেমার শুটিংয়ে শ্রীমঙ্গলে যাওয়ার কথা আছে। এটা একটা সরকারি অনুদানের ছবি, বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ। আর ওয়েব ফিল্মেও কাজ করার কথা আছে। আর টেলিভিশন চ্যানেলের জন্য একটা অন্য ধরনের একটা ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে এবার ঈদে, সেই প্রোগ্রাম নিয়েও কিছুটা ব্যস্ততা আছে। দারুণ দারুণ। সঞ্চিতার? আমি তো যেহেতু অভিনয়ে এখন সময় দিচ্ছি এবং আমি থিয়েটার আর্টিস্ট ছিলাম, সো সেই জায়গা থেকে আমি অভিনয় খুব পছন্দ করি। এখন সিরিয়াল করছি বেশ কিছু। আর একটু আগেই ভাই বলছিলেন যে বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষের কথা, আমিও আছি সেখানে এবং সেটাই কাজ শুরু হয়ে যাবে। সেটা কি ফার্স্ট ফিল্ম? ফার্স্ট ফিল্ম বলতে আমি আরেকটা ফিল্মে কাজ করেছি, আরো 2টা ফিল্মে কাজ করেছি। অনন্য মামুনের পরিচালিত সাইকো, এটাও অনেক ভালো একটা কাজ, হয়তো আগামীতে চলে আসবে। রিলিজ হয়েছে কি হয়নি? এটা রিলিজ হবে। আচ্ছা, খুব সম্ভবত ঈদে হতে পারে, আশা করছি, আশা রাখছি। আর আরেকটা কাজ করেছি আমি, সেটা হচ্ছে নন্দিনী। এটা খুব ভালো একটা গল্পে কাজ করেছি, সোয়েবুর রহমান রাসেলের পরিচালনায়। তো এগুলো সবগুলোই কিন্তু রিলিজ হয়, মুক্তির অপেক্ষায়। হ্যাঁ, মুক্তির অপেক্ষায় আছে। এবং ছায়াবৃক্ষে কাজ করব এখন, এটা হচ্ছে 3 নাম্বার। আশা রাখছি যে এটাও একটা ভালো কাজ। নিঃসন্দেহে এর 3টি কাজের মধ্যে কোন যেটা আসলে প্রথম মুক্তি পায় না, মানে সেটাই যে কোনো একটা মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, এই কাজগুলোর প্রসঙ্গে আসছি, আমি একটু আবার আপেলের কাছে আসব। আপেল, ম্যাকাপেল, কি অবস্থা, কি চলছে, কেমন চলছে? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিকভাবে ভালো আছি। আর বলতে গেলে এখন যেহেতু মহামারী চলছে, সেই দিক থেকে সবাই যেরকম এভারেজ, আমরা যেরকম একটু স্বাভাবিক জীবনযাপন যেরকম সবার হওয়ার কথা, সেখান থেকে আমরা একটু দূরে আছি। তারপরেও একটা ব্যাপার ভালো হচ্ছে, আমাদের হয়তো আমরা বাইরে কম যাচ্ছি, আড্ডাটা কম হচ্ছে, এজন্য সময় বাইরে আমরা এক্সট্রা যে সময়টা নষ্ট করতাম ওইটা অন্তত আমি আমার গানের কাজে দিতে পারছি, এটা পজিটিভ দিক। তো সব মিলিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। গান, নতুন গানের নিয়ে নতুন গান বলতে আমি বেশ কিছু গান করছি অলরেডি। এখন পর্যন্ত আমি 8-10টার মতো গান আমি সব রেডি করে রাখছি। হ্যাঁ, এগুলো সব আমার মৌলিক গান, এখন পর্যন্ত রিলিজ দেওয়া হয় নাই। লাস্ট ঈদে একটা রিলিজ দেওয়া হয়েছে, দূরে যাও শিরোনামে। আরো আসবে, বেশ কিছু গান আসবে। ব্যাপারটা হচ্ছে আমি মানে বাইরে খুব কম মুভ করি, যার জন্য দেখা যাচ্ছে ভিডিওর যে কাজগুলো এগুলো করা হচ্ছে না সেইভাবে। এই জন্য আর কি কাজ একটু ধীরে ধীরে
হচ্ছে। তাই হোপ এই যে সামনে কুরবানির ঈদ, কুরবানি ঈদের আগে পরে এরকম সব মিলে বেশ কিছু গান আসবে। আচ্ছা, দূরে যাও গানটা কার লেখা, কার দূরে সুর যাও করা? গানটা এটা আমার লেখা ছিল, আমার সুর করা। আমি চেষ্টা করি আমার গানগুলোতে আমি পার্সোনালি এফোর্টটা বেশি দেয়ার, আচ্ছা, এই জায়গা থেকে আর কি। ওটা আমার লেখা ছিল, আমার সুর করা ছিল। আমাদের কিছু গেয়ে শোনাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যত দূরে যাও সরে বাধা দেব না, তোমার স্পর্শে আর আমি সুখ খুঁজব না। রঙিন কোনো স্বপ্নে তোমায় দেখব না, আমার কোনো ছবিতে তোমায় আঁকব না। দূরে যাও সরিয়ে বাধা দেব না, প্রিয়তমা বলে ডাকব না যে আর, ভেঙে দাও এ বাঁধন, পিছু ডাকব না আর। নেই তুমি না কোনো হাহাকার। গানটা একটু মেলোরক টাইপের, সো এটার একটু মিউজিক অ্যারেঞ্জমেন্ট দরকার গাইতে। তো আমার এই গানটা রিলিজ হয়েছে আমার পার্সোনাল চ্যানেল, আমার অফিসিয়াল চ্যানেল ম্যাক আপেল। আশা করছি সবাই ম্যাক আপেল আমার চ্যানেলে গিয়ে আমার গানটা সবাই নিশ্চয়ই, এবং সাবস্ক্রাইবও করবেন সাথে হ্যাঁ, সাথে। থ্যাংক ইউ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান আর্টিস্ট, না বলো? একদম একদমই, মানে গান তো শুনবো, এর পরবর্তী সময় যদি গানটা ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগবে, এত সুন্দর একটা গান। যদি ওই ভালো লাগার জায়গা থেকে পরবর্তী সময় কি আসছে না, ওইটার আপডেটের জন্য একটা বেল আইকন থাকে, সাবস্ক্রাইব করার একটা ব্যাপার থাকে, এগুলো নিশ্চয়ই করবেন। ওকে, থ্যাংক ইউ। ঢাকার বাইরে শুটিং এবং ঢাকার মধ্যে, দেখুন যেই সময় থেকে আপনার কাজ শুরু করা, সেই সময় থেকে এখনকার সময়টার মধ্যে তো একটা পার্থক্য হয়েই গেল গত একটি বছর ধরে, একটি বছরের বেশি সময় ধরে। তো ঢাকার বাইরে শুটিংটা করা হয়, ম্যানেজ করা হয় কিভাবে? ওখানকার পরিবেশটা কিরকম থাকে? আমি জানি এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি আগে হয়েছেন না, কিনা। আমি হয়েছি। আসলে পুরো বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টটা আমি যেভাবে করে থাকি সেটা হচ্ছে, ঢাকার বাইরে যদি পরপর কয়েকদিন শুটিং হয় তখন তো গিয়ে থাকতে হয়, একদম। অথবা যদি ঢাকার কাছাকাছি হয় আমি হয়তো সকালে যাই, রাতে ফিরে আসি। আর এখন এই মহামারীর সময় হ্যাঁ। আমরা যেটা করে থাকি যে আউটডোরে যখন যাই, আমার কাছে মনে হয় যে ওই সময়টা অনেক সেফ, কারণ হচ্ছে খোলামেলা একটা জায়গাতে আমরা কাজ করি, একটু দূরত্ব বজায় রেখে আমরা রেস্ট করি। ক্যামেরার সামনে তো তখন আমাদের একরকম। স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করি সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব মেনে চলা। না, আমি কিন্তু Personal hygiene মূলত টুকু মেনে ওটাই চলা। জানতে চাচ্ছিলাম যে ঢাকার মধ্যে শুটিংটা যখন হচ্ছে ইনডোরে, উত্তরায় বা যে কোনো জায়গাতে, যখন আপনাকে ঢাকার বাইরে অন্তত মোবাইলেও যেতে হচ্ছে, সেই সময় এই মহামারী পরিস্থিতিতে সবটা আসলে ম্যানেজ করাটা কিভাবে? আমরা মানে মোটামুটি পরিবেশগুলো ভালোই পাই, তবে কিছু কিছু জায়গাতে হয়তো অনেক ক্রাউড থাকে, হ্যাঁ। সেটা আসলে কিছু করার থাকে না, এবং সিকোয়েন্সের সময়টুকু হয়তো ক্রাউডের মধ্যে মিশছি। তবে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি যখন ফিরে আসছি, বাসায় ফিরছি, তখন সবকিছু আবার Sanitize মানে করা। স্যানিটাইজ করা, শাওয়ার নেওয়া, সবকিছু মেনটেন করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আসলে করোনার এই সাথে এই যুদ্ধ কিন্তু আমরা জানি না কতদিন করতে হবে, এবং আমরা কিন্তু গত বছরের মার্চ থেকে কিন্তু মোটামুটি কিন্তু যুদ্ধটা একটা ইউজ চলতে টু হয়ে শুরু গেছে, হয়েছে, এবং হ্যাঁ। সেভাবেই কিন্তু আমাদের লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। তবে সেটাই। স্বাস্থ্যবিধি মেনেই আমাদের শুটিং গুলো করা হচ্ছে। Right. Right. আমরা যতটুকু পারছি সবাই নিজের জায়গা থেকে সচেতনতা অবলম্বন করার চেষ্টা করছি সবাই। সেটাই। তাছাড়া তো আসলে সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাবে। তবে সেদিক থেকে আসলে এদিক থেকে দেখা যায় যে আমাদের আর্টিস্ট যারা অনেক বেশি আক্রান্ত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। মানে আমরা স্বাস্থ্যবিধি মানার কারণে কিন্তু এটা হচ্ছে। এবং এর আসলে কোনো বিকল্পও নেই।
জি, একদমই। আচ্ছা, থিয়েটার করা, পড়াশোনা করা এবং সেখান থেকে একটা বিউটি কন্টেস্ট, জার্নিটা কিরকম ছিল? জার্নিটা আমার কাছে খুবই নতুন একটা ধাক্কা আমার আমার জীবনে ছিল। কারণ আচ্ছা। হচ্ছে যে আমি ছিলাম লয়ের স্টুডেন্ট। আমি ও। প্র্যাকটিস করতাম বগুড়া কোর্টে। হ্যাঁ, আর সেখান থেকে আমি থিয়েটার মানে আমার অভিনয়টা খুব ভালো লাগতো। আমি মঞ্চে কাজ করতাম। আর সেটা কি আরো গানটা আগে থেকেই? আরো নাকি? আগে থেকেই। আচ্ছা, আচ্ছা। মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যখন পার্টিসিপেট করি তার বেশ ২-৩ বছর আগে আগে থেকেই। থেকে। কিন্তু আমি ছোট থেকে গান করতাম। ও। আমার মার কাছে আমি গান শিখেছি। আর মানে গান করতাম বলতে ওই মার কাছে গান শিখে যতটুকু ঘরোয়া ভাবে শেখা আর কি, এতটুকুই ছিল আমার। আচ্ছা। তো এই টুকটাক কালচারাল অনুষ্ঠানগুলোর সাথে থাকতাম। আর আপেলও তো আমাদের বগুড়া থিয়েটারের, আর ওর সাথে আমার ওখান থেকেই পরিচয়, বন্ধুত্ব। আমি আসলে ওকে চিনতাম, ও গান গায়, এইভাবে আমি ওকে চিনতাম যে আচ্ছা। ও গান গায়। মানে আমি যখন থিয়েটারে, আমার থিয়েটারটা আরো আগে শুরু ছিল, মানে সঞ্চিতাদের আমি আগে থেকে আমি থিয়েটার প্র্যাকটিস করতাম। তো আমি যখন থিয়েটার থেকে একটু এই ব্যান্ড মিউজিক এগুলো নিয়ে যখন একটু বেশি বিজি হচ্ছিলাম, সেই সময়টাতে এদের অ্যাক্টিভিটিসটা বেশি ছিল। তো এই সময়ে কোনো একটা এদের বাসায় একটা প্রোগ্রামে, সম্ভবত কোনো একটা পূজার প্রোগ্রামে ছিল এটা। হ্যাঁ, ওটা তা আমি ওখান থেকেই সঞ্চিতাকে চিনতাম এবং আমি জানতাম সঞ্চিতা গান গায়, ভালো অ্যাক্টিংও করে, এটাও জানতাম। হ্যাঁ, আপেল মানে সে তো একজন প্রফেশনাল সিঙ্গার, সো তার পাশে বসে গান করাটা একটু টাফ ওর ছিল। সাথে আমার আরেকটা খুব মজার একটা স্মৃতি ছিল। আচ্ছা। ও যখন মিস ওয়ার্ল্ড, আমরা তো দুজনেই রিয়েলিটি শো থেকে এসেছি, এবং 2017 সালে। হ্যাঁ 2017 সালে, টাইমটাও সেম ছিল। তো ওরটা ছিল একটু আমারটার আগে। ও আচ্ছা। যখন মোটামুটি ফাইনালিস্ট, আমার তখন সেমিফাইনাল কি বা তার প্রি গ্র্যান্ড রাউন্ড Quarter বা এরকম, ওরকম হ্যাঁ চলছে, কিছু হ্যাঁ, একটা হ্যাঁ। রাউন্ড চলে। তো ও তখন ঢাকা থেকে আসছে, আমি ঢাকায় যাচ্ছি, বাস স্ট্যান্ডে আমাদের দেখা। ওকে। তা আমি ওকে বলছিলাম যে আমাকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেহেতু তুমি গেছো আমি যেন তোমার পিছে 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 যাইতে। থাকি যাতে। তো আর কি, খুবই অদ্ভুত লেগেছিল, হঠাৎ করে ও আমার সামনে এসে কোনো কথা নেই আমাকে বলছে যে তুমি আমার মাথায় হাত রেখে আমার জন্য একটু প্রে করো যেন আমিও তোমার মতো উইনার টিমে থাকতে পারি। না। আমি করেছিলাম। অ্যাকচুয়ালি আমার মায়ের জন্যই আসা এই শোতে। তো মা বলেছে তুমি পারবে, কারণ তোমার ভিতরে সেই ট্যালেন্টগুলো আমি আছে আমার মনে হয়, এবং হাইটটাও কাজে লাগানো যেতে পারে। তো সেই জায়গা থেকে আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রত্যেকটা পার্টিসিপেন্ট কিন্তু অনেক ট্যালেন্ট ছিল। অবশ্যই। তো সেইখানে আমি ওদের সাথে কিভাবে কি করতে পারি বা কিভাবে আমার রাউন্ডগুলোকে শেষ করতে পারি, আমি একটার পর একটা কিন্তু পার করে এসেছিলাম। এবং বাবা মার কথা তো এলো, সন্তানের যে কোনো কাজ, যে কোনো অগ্রগতি, সেই জায়গায় তো আসলে বাবা মার যে অবদান থাকে সেটা তো পূরণ করা যায় না, এবং সেটা মানে শিকারের জায়গাটা অনেক বেশি, যতটুকু আমরা স্বীকার করি তার থেকে অনেক অনেক মাত্রা উপরে। পূরণ করা যায়। আপনার এই অবস্থানের পেছনের অবদান, যেহেতু অবদানের প্রসঙ্গে এলাম, এই সময়ে এসে একজন অভিনেতা হয়ে ওঠা, একজন শিল্পী হয়ে ওঠার পেছনের অবদান। সবার পেছনেই তো একটা গল্প থাকে। হ্যাঁ। আমার মনে হয় উনি যেভাবে বললেন, আমার গল্পটা একটু ডিফারেন্ট। আমি একদম যখন ছোট ছিলাম, মানে যখন নাকি কলেজে পড়তাম, একটা স্বপ্ন ছিল টিভিতে খবর পড়ব। তো তখন আসলে একটাই চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন। অডিশনও দিয়েছিলাম। তো আজকে ক্যামেরার সামনে বলতে দ্বিধা নাই যে ফাইনাল রাউন্ডে গিয়ে আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি এই লুকেই আসবেন আচ্ছা। মানে নিউজে। তখন আমি কম্প্রোমাইজ করতে চাইনি, আমি বলেছি হ্যাঁ এই লুকেই আসবো। তো পরে যেটুকু বুঝেছি যে সেই কারণেই হয়তো ওটা হয়নি। তো তারপরে একটা স্বপ্ন ছিল যে টেলিভিশনের সাথে কোনোভাবে একটা কাজের সম্পর্ক করা যায় কিনা। তো আমি ব্যক্তিগত জীবনে একটা ব্যাংকে কাজ করি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। তো আমাদেরকে আসলে বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে বিভিন্ন মিটিংয়ে প্রোগ্রামে যেতে হয়। তখন আমি শিল্পী চন্দন সিনহা এবং মীর মোতাহার হাসান, আমার দুজন শুভাকাঙ্ক্ষী, তাদেরকে বলেছিলাম যে আমি কি টেলিভিশনের কোনো কাজে যুক্ত হতে পারি, মানে অভিনয়ের সাথে। তো ওনারা তখন কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে পরিচয় করিয়ে দেন, তাদেরই একজন চয়নিকা চৌধুরী, যার সাথে অনেকগুলো কাজ করেছি। তো সেই সূত্র ধরে আমার প্রথম যে কাজ, সেই কাজটা কিন্তু চ্যানেল আইতে অন এয়ার হয়েছে, এবং সেটা ছিল একটা টেলিফিল্ম, শহীদুজ্জামান সেলিমের সাথে কাজ করেছিলাম। তো পেছনের যে গল্পটা সেটা হচ্ছে ডেফিনেটলি একটা ইন্সপিরেশন তো আছে, এবং সেই ইন্সপিরেশনের জন্যই এখনো মানে আমি কাজ করছি, এবং আমার প্রতিটা কাজ কেউ একজন দেখছে এবং সে বিশ্লেষণ করছে, অনেক সময় সমালোচনা করছে,
উৎসাহ দিচ্ছে, সবকিছু মিলিয়ে। তো আমার একটা দুঃখ আছে যে আমার সব ভালো কিছু আমার মা দেখেছেন, কিন্তু আমি প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়াই সেদিন মা মারা যান। তো যার জন্য আমার এই জগতে আমার এই বিচরণটা আমার মা দেখে যেতে পারেননি, এই কষ্টটা আমাকে দেয়। যাই হোক, তারপরও কাজ করছি। মানে মা হয়তো দেখে যেতে পারেননি, কিন্তু তার আশীর্বাদের ছায়া তো সবসময় আপনার মাথার উপরেই আছে। এটা তো সারা জীবন থাকবে সন্তানের মাথার উপরে, এটাই সত্যি। আর কেউ একজন দেখছেন, কেউ একজন বিশ্লেষণ করছেন, সেই কেউ একজনটা কি? কেউ আমার মনে হয় যে এরকম গল্প সবারই থাকে। কেউ একজন থাকে যার অনুপ্রেরণা তাকে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে সাহায্য করে। দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, আর এটা আসলে একান্তই নিজস্ব একটা। আচ্ছা, আপনার কেউ একজন নিশ্চয়ই আজও দেখছেন, দেখছি। এবং সে কেউ একজনের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। এই ভালোবাসা আমরা একটু সুরে সুরে আপনার কাছে পৌঁছে দিতে চাই, সেই জন্য এখন আপনারা আমাদেরকে একটা গান নিবেদন করবেন। আচ্ছা, আমার এটা খুবই পছন্দের গান। Okay. এখন আমি জানি না এই গানটা, যদিও আমি বেশ কয়েকবার আমি সুযোগ পেলে এই গানটা গাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর এই গানটা আমি জানি না ওনার পেছনের মানুষটাকে, আমি তাকে না ঠিক, তো আমি ওনার সবচেয়ে প্রিয় যিনি থাকেন আর কি, ভালোবেসে কোনো কিছু দিলে নিশ্চয়ই এটা ভালোবাসার সঙ্গে এটা আমি একদম স্পেশালি ওনার ভালোবাসার মানুষকে আমি ডেডিকেট করছি। বাহ বাহ। যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কোনোদিন চলে যাই, তুমি সাদা শাড়ি পরো না কখনো, যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন, সে সাজে সে যোগ তখন, যদি তোমার আগে যদি চলে যাই, প্রতিদিন কপালে পরো তুমি টিপ, কাজলে কো দুটি চোখে, বকুলের মালা দিয়ে বেঁধো তুমি চুল, যতই বলুক পিছু লোকে, ভেবে নিও আমি আছি তোমারই পাশে, যেভাবে আছি গো এখনো, যদি তোমার আগে যদি চলে যাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কি ডিপ বাবা, এরকম ভালো গান হতেই পারে না। খুবই সুন্দর। খুব সুন্দর। এটা কার লেখা? নিজেরই? এটা না, এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা, শুরু করা, এবং এটা গেয়েছিলেন আমাদের সবার পছন্দের কুমার বিশ্বজিৎ স্যার। আচ্ছা, আর এই গানটা আমি গেয়েছিলাম আমাদের একটা এপিসোড ছিল, এখানে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার উনি স্বয়ং ছিলেন, উপস্থিত ছিলেন, মানে এটা তারপর মানে ওনারই এপিসোডটা ছিল আর কি। তারপর তো সেই সময় শোনার পর ওনার, হ্যাঁ, উনি খুব ভালো কমেন্ট করছিলেন। তো ব্যাপারটা হচ্ছে এই গান যখন আমি সিলেক্ট করি তখন আমাকে একটু নিষেধ করা হয়েছিল, মানে আমি তো ম্যারিড না, আমার ওই ফিলটা এখনো হয় না এই জায়গা থেকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল। মনে মনে ভেবেছে ভালোবাসতে হলে কি ম্যারিডই হতে হবে? এমনি তো আমি ভালোবাসতে পারি। গাইছিল আমার মনে হচ্ছিল ওই কথাগুলো ওর। হ্যাঁ, কারণ এই গানটা মানে কুমার বিশ্বজিৎ স্যারের যদিও গাওয়া, উনি একটা কমেন্ট করেছিলেন যে উনি এটা সেকেন্ড টাইম গান নাই কোথাও, মানে ওনার প্রিয়জনের নিষেধ ছিল আর কি, এই আর কি। তো ওই দিন আমি ভয়েস অফ দ্য ডে হয়েছিলাম অবশ্য, একদম এই ডিরেক্ট ফাইনালে গিয়েছিলাম। এই তো গানটা খুব আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যেহেতু এই সময়টাতে তার এই রকম একটি গান, আরেকটি অনবদ্য একটি লেখা, এবং আমাদের শ্রদ্ধা তার স্মৃতির প্রতি, এবং আমাদের প্রিয় কুমার বিশ্বজিৎ, তার প্রতি অনেক অনেক ভালোবাসা। এত চমৎকার একটি গান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আচ্ছা, যেহেতু নিজের একটি ইউটিউব চ্যানেল আছে, এইখানে এখন
মিউজিক ভিডিও আকারে দেয়াটা যেহেতু একটু মুশকিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গানগুলো কিভাবে আপলোড করা হচ্ছে, লিরিক্যাল ভিডিও বা? আমি চেষ্টা করছি যে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হচ্ছে ভিডিও করার। তো এই ক্ষেত্রে আমি হেল্প পাচ্ছি, অনেকে আমাকে সহযোগিতা করছে, হয়তো আরো হেল্প দরকার, এটাও হয়তো পেয়ে যাব ইনশাআল্লাহ, আই হোপ। তো সেই জায়গা থেকে লিরিক্যালটা করার মানে একটু চিন্তা ভাবনা কম, আমি চাচ্ছি একটু ভিডিও আকারে আসুক। বাট ভিডিও বলতে আমি এখন পর্যন্ত মানে নায়িকা নিয়ে কোনো একটা স্টোরি মেক করে এরকম করে এখন পর্যন্ত করা হয় নাই। অ্যাপ্লিকেশন করে রেখেছি। হ্যাঁ, না, এটা বললে ভুল হবে, ও অ্যাপ্লিকেশন না ঠিক, মানে ও আমাকে